কে শুনলাম 4টা গল্প নাকি একসাথে? হ্যাঁ, ছোটোর দিকে 4টা গল্প, এপিসোড 5 থেকে 8 একত্রে আসছে। নতুন পুরানো শ্রোতা আছে, সবার সুবিধার জন্য। সামনে উপন্যাস আসছে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তাহলে চলো ওই 4টা গল্প তাহলে শুনে ফেলি ঝটপট। হ্যাঁ চলো 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 চলো। বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য, রোমাঞ্চ, হাসি, অদ্ভুতরে অনুবাদ, গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে। আর আজকে আমরা আয়োজন করেছি আমাদের প্রথম 4টি এপিসোড 1 থেকে 4 পর্যন্ত ছোট গল্পগুলি একসাথে একটি ভিডিওতে। গল্পগুলি প্রকাশিত হয় দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পগুচ্ছ আয়োজনে। মুখোপাধ্যায়ের ছোট গল্প শেয়ানে শেয়ানে। এই রে, বাবু কি জেগে আছেন নাকি? জেগে আছে কি আর সাধে রে বাপু, এই তোদের মতো চোর ছাত্রদের জ্বালাই জেগে থাকতে হয়। তা বাবু, দুনিয়ায় চোর ছ্যাঁচদেরও তো টিকে থাকতে হয় কিনা? কিন্তু এই মাঝরাত্রি অবধি রোজ জেগে থাকলে কি আপনার শরীর সইবে কর্তা? এই হজমে গোলমাল হবে না? বায়ুর ঊর্ধ্বগতি হবে, পেট ফাঁপবে, অনিদ্রায় ধরবে, ঠিক না? আমার জন্য যে তোর দরদ একেবারে উঠলে উঠল, তা এতই যদি দরদ, তাহলে আমার বাড়ির আশপাশে নিশুত রাতে গুড়গুড় করিস কেন? রাত জেগে তোর পেটে কি বায়ু হয় না? আর নাকি তোকে বদহজম বা অনিদ্রায় ধরে না? কি যে বলেন বাবু, আমাদের শরীর কি আর মনীষীর শরীর? তবে কথাটা বড্ড জবর বলেছেন। এই সব অধর্মের কাজ করা আমাদের উচিত হচ্ছে না। দিনে ঘুমানো, রাতে জাগা, পরের জিনিস হাতিয়ে নেওয়া, এসব কি আর ভালো কাজ কর্তা? মাঝে মাঝে ভারী চিন্তা হয়, যমরাজা যখন জেরা করবে তখন কি জবাব দেব? একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন, তা এত টনটনে ধর্মজ্ঞান নিয়ে চুরিধারি করিস কেন? গোতর খাটালে কি ভাত জোটে না? তা আগে সেসবে কি ভাবিনি বাবু। তবে এ হলো সেই বাপ পিতামোর বৃত্তি। বাপ দাদাকেও দেখেছি কিনা, দিন মানে পড়ে পড়ে ভোঁস ভোঁস করে ঘুমাতো, আর নিশুত রাতে শীত কাঠি আর আরও সব যন্ত্রপাতি নিয়ে বেরোতো। পাপ তাপ কাটানোর জন্য কার্তিক ঠাকুর আর মা কালীর পুজোও করতো। বাপরে, তুই তো চোর বংশের ছেলে? জি আগে, তা বংশ খারাপ ছিল না। ঠাকুরদা পীতাম্বরের ভারী নামডাক ছিল। দারোগাবাবু অবধি খাতির করে ওনার সাথে কথা কইতো। বাপ জনার্দনও বেশ নাম করেছিল। আমারই তেমন হাত যশ হলো না, এটাই যা দুঃখ। আহা, দুঃখের কি? তোর এখনো তো বয়স পড়ে আছে। তা আছে, তবে বয়স পাকলেই কি হাতও পাকবে? এই যে আপনার কাছে আজ ধরা পড়ে গেলুম, আমার বাপ দাদা হলে কি পড়তো? ধরা পড়েছিস? ধরা পড়লে কোথায়? তুই জানলার বাইরে আর আমি ঘরের মধ্যে। না, জাপটে হয়তো ধরেননি, পুলিশও ডাকেননি, কিন্তু একরকম ধরেই তো ফেললেন। এটাও তো লজ্জার কথা। 5 জন যে দো দেবে আমাকে। তা ওরে ঘাবড়াস নি, আমি তো আর থানা পুলিশ করতে যাচ্ছি না। সে মতলবে রাত জেগে বসে আছে বলে ভেবে আসছিস নাকি? না কর্তা, থানা পুলিশের সাথে আমাদের সম্পর্ক ভালো, এই অনেকটা বাপ ছেলের মতোই। তারা আমাদের ভালো মন্দ দেখে, আর আমরাও তাদের শ্রদ্ধা ভক্তি করি। ও নিয়ে ঘাবড়াচ্ছি না। এই যে আপনার নজরে পড়ে গেলুম, তাতেই জিভ কাটতে ইচ্ছা করছে। তেমন তেমন চোরকে ধরা ছোঁয়া দূরে থাক, চোখের দেখাটাও শক্ত ব্যাপার কি না? তাই একটু একটু আত্মগ্লানি হচ্ছে কর্তা। আত্মগ্লানি ভারী ভালো জিনিস, বুঝলি? আত্মগ্লানি হলেই চট করে মানুষের উন্নতির পথ খুলে যায়। এই আমার কথায় ধর না, ক্লাস 6-এ ফেল করে বাবা মায়ের ভয়ে আত্মগ্লানিতে নদীতে ঝাঁপ দিলুম মরবো বলে। কিন্তু মরবো কি, এই কিছুতেই ডুব জল পাচ্ছি না, পায়ের তলায় কি যেন ঠেকছে।
তখন হাতড়ে হাতড়ে জিনিসটা তুলে এনে দেখি একজন বুড়ো মানুষ। কি আর করা, তখন বুড়োর পেট চেপে জল বার করতে হলো। বুড়ো কোঁত করে শ্বাস ছেড়ে উঠে বসে বলল, তা বাবা, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তোমার জন্য কি করতে পারি বলো? তা আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, আমার জন্য আর কারো কিছু করার নেই মশাই। আমি ক্লাস 6-এ ফেল করেছি, আর আমার বাঁচার ইচ্ছাও নেই। তখন উনি বললেন, ক্লাস 6-এ তো এই ওতে তো বেশিরভাগই ফেল মারে। আমিও ক্লাস 6-এই ফেল করেছিলাম। তা বাবা, আমার সঙ্গে চলো, আমি তোমার একটা হিল্লে করে দেব। তা দিল নাকি হিল্লে করে কর্তা? আর বলছি কি, সেই বুড়োই আমার দাদা শ্বশুর হলো কিনা, তারই বাড়ি ঘর জমি জমা ভোগ করছি, বুঝলি? তা বাবু, আপনার বাড়িতে তো আজ আর সুবিধা হলো না, তা আমাদেরও তো বিষয়কর্ম আছে। তাহলে আজ আসি গিয়ে, নমস্কার। ওরে দাঁড়া দাঁড়া, সবে গৌরচন্দ্রিকা করেছি, কথাটা শেষও হয়নি ভালো করে, এর মধ্যেই চলে যাচ্ছিস যে বড়। বলে অভদ্রতা ভদ্রতা বলে কি কিছু নেই নাকি রে? তা তুই ভাবলি কি আমারও কি বিষয়কর্ম নেই নাকি? এই রাত জেগে কি এমনি এমনি বসে আছি চোর ছ্যাঁচরদের সঙ্গে রঙ্গরসিকতা করবো বলে? কি যে বলেন কর্তা, আমাদের মতো অধম মনীষীদের সঙ্গে আপনার মতো মানুষের কি আর বিষয়কর্ম থাকতে পারে বলুন? চোর বলে কি আর পচে গেছিস নাকি? ভালো করে ভেবে দেখলে সমাজের চোরও ফেলনা নয়, তারাও দেশের কাজই করে, তবে কিনা ঘুর পথে। থেমে থাকা টাকারে ওরাই তো সচল করে, তাতে ব্যবসা বাণিজ্যেরও সুসার হয়, দেশের সম্পদ বাড়ে। বটে কর্তা, এ তো তাজ্জব কথা শুনছি। হ্যাঁ, হক কথা শুনলে অনেক সময় আজব লাগে বটে, তবে যা বলছি একেবারে ন্যায্য কথা। তা বাবু, কথাটা কি? অতিশয় গুজ্জ, পাঁচকান যেন না হয়। আগে মা কালীর দিব্যি। এটা হলো আমার দাদা শ্বশুর যা কিছু দিয়ে ধুয়ে গেছে তা ওই নিজের নাতনির নামে। তা আমার দাদা শ্বশুর নিতাইপদ দাস অতি ঘুঘু লোক ছিল, বুঝলি? তার নাতনির সঙ্গে বিয়ে স্তক আমি একরকম ঘর জামাই হয়ে আছি বটে, কিন্তু ভারী হাত তোলা হয়ে থাকতে হয়। ইচ্ছে মতো কানাকুড়ি খরচা করার কোনো উপায় নেই। নিতাইপদের নাতনি অর্থাৎ আমার বউ বাতাসিও ভারী হুঁশিয়ার মেয়ে। দাদুর মতোই বাজার করার খরচা দিলে পাই পয়সার হিসাব দিই, এক পয়সা এদিক ওদিক হওয়ার জো নেই। তাই জীবনটাই ঘেন্না ধরে গেছে, বুঝতে পারলি কিছু? তাই একটু একটু যেন পারছি কর্তা, আর একটু ভেঙে বলুন। বাতাসি হুঁশিয়ার মহিলা বটে, কিন্তু ঘুমোলে একেবারে কাদা, পটকা ফাটালেও তার ঘুম টসকায় না। তার আঁচল থেকে চাবিটা খসিয়ে নিয়ে সিন্দুকটা খুলে, বেশি নয়, 1 বান্ডিল টাকা সরিয়ে নিবি বাবু, তোকে না হয় ওর থেকে 10টা টাকা দিব। মোটে বান্ডিলে কত থাকার কথা? তা ওরে, সে বেশি নয়, 1000 হবে মেরে কেটে। তাই এ বাজারে সে আর কত টাকা? তাহলেই বুঝুন, 10 টাকা এ বাজারে আরো কত কম, চোখেই দেখা যায় না। আহা, না হয় 50ই পাবি। না মশাই, ছুঁচো মেরে হাত গন্ধ করতে পারবো না, আমার সময় নষ্ট হচ্ছে। ও কাজ তো আপনি করলেই পারেন। চেষ্টা কি আর করিনি রে বাবু? কি জানিস, আমি কাছাকাছি গেলেই বাতাসি যেন আমার গায়ের গন্ধ পাই। তা বাড়ি ভর্তি ছেলে মেয়ে, আত্মীয়দের সামনে এ বয়সে হেনস্থা হতে কার ভালো লাগে বল? সে আপনি যাই বলুন, 5000-এর নিচে হবে না। রাজি থাকলে বলুন, আমার সময় নষ্ট হচ্ছে। তাহলে 2 বান্ডিল সরাস। তাহলে 10,000। তুই তো ভারী শিয়ানা দেখছি। তা সে তো আপনিও কর্তা, রাজি? অগত্যা, আয় বাপু, 5 দুয়ারটা খুলে দিচ্ছি। যে আগে। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প শেয়ানে শেয়ানে। গঙ্গারামের সবই ভালো, শুধু রেগে গেলে তার কাণ্ডজ্ঞান থাকে না।
আর না রাখলে গঙ্গারামের মতো মানুষ দুটো খুঁজে পাওয়া ভার। নিজের রাগকে ভালোই জানায় গঙ্গারাম, তাই সবাইকে সাবধানও করে দেয়। যা করো তা করো ভাই, আমাকে রাগিয়ে দিও না, তাহলেই এই রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে ভাই। সবাই তাই একটু সাবধানেই থাকে। গঙ্গারামকে কেউ পারতপক্ষে রাগিয়ে দেয় না। গঙ্গারাম টের পায় তার রাগটা প্রথমে শুরু হয় হাঁটুর কাছ থেকে। কেমন যেন টনটনিয়ে উঠে প্রথমে, তারপর সেটা এক লাফে উঠে আসে কোমরে, যেখানে কিছুক্ষণ ঘাপটি মেরে থেকে ঝাঁ করে শিরদাঁড়া বেয়ে একেবারে বাড়রের মতো লাফিয়ে আসে ঘাড়ে। তা সেখানে কিছুক্ষণ জিরোই, তারপর এক লম্ফে মাথায় উঠে যায়। আর তখনই হয় সর্বনাশ। প্রতিবেশী রমেশবাবু লোক সুবিধার নয়, ঝগড়া কাজিয়ায় খুব পারদর্শী, মামলা মোকদ্দমায় খুব ঝোঁক। তা তিনি গেল বছর বাগানের বেড়া নতুন করে বাঁধতে গঙ্গারামের জমির মধ্যে 2 হাত পরিমাণ ঢুকিয়ে বেড়া দিলেন। বললেন, জমিটা আসলে আমারই ছিল, দলিলও আছে। তা গঙ্গারাম একথা শুনেই টের পেল তার হাঁটু টনটন করছে। সে বলল, রমেশবাবু, আপনি বয়সে বড়, আপনার সঙ্গে ঝগড়া কাজিয়া চাইছি না, মাফ করুন, আমাকে রাগিয়ে দেবেন না কিন্তু। রমেশবাবু খুব তাচ্ছিল্যের সঙ্গেই বললেন, তোমার রাগের তোয়াক্কা করি না। গঙ্গারামের রাগ তখন হাঁটু ছেড়ে কোমরে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, রমেশবাবু, আমার রাগ কিন্তু কোমর অবধি এসে গেছে। তা রমেশবাবু গঙ্গারামের রাগের কথা মোটেই জানেন বলে মনে হলো না। তিনি একটু মাথা উঁচু করে বললেন, যাও যাও, রাগ দেখাতে এসেছো? গঙ্গারামের রাগ তখন কোমর ছেড়ে শিরদাঁড়া ধরে ফেলেছে এবং দিব্যি বাঁই বাঁই করে উপরে উঠছে। ভাগ্য ভালো, ঠিক এই সময় রমেশবাবুর বাড়ির কাজের মেয়েটা একটা প্লেট ভেঙে ফেলায় সেখানে তুমুল চেঁচামেচি লেগে গেল এবং রমেশবাবু তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকলেন। গঙ্গারামের রাগ ঘাড়ে বসে কিছুক্ষণ ল্যাজ দুলিয়ে ফের গুটি গুটি নেমে গেল। গঙ্গারাম হাঁপ ছেড়ে বলল, যাক, অল্পের জন্য রমেশবাবুর ফাড়াটা কেটে গেল দেখছি। সেদিন বাজারে এক মাছওয়ালা গঙ্গারামের পছন্দ করা 8খানা কই মাছ তার নাকের ডগা দিয়েই আর একজন শাঁসালো খদ্দেরকে 2 টাকা বেশি দরে বেচে দিল। গঙ্গারামকে গ্রাহ্যই করল না। গঙ্গারাম মাছওয়ালাকে খুব শান্তভাবে বলল, তা এটা কি ভালো হলো যতীন? যতীন বেশ ডাঁটের সঙ্গেই বলল, উনি কে জানেন? সাব জজ, সাব জজকে না দিয়ে আপনাকে দেব নাকি? গঙ্গারাম তখনই টের পেল হাঁটু ছেড়ে তার রাগ কোমরে উঠে পড়েছে। সে বলল, কিন্তু এটা কি অভদ্রতা নয়? না হয় 2 টাকা বেশি আমি দিত। আপনি বলে হা হা করে বাজার শুদ্ধ লোককে শুনিয়ে যতীন হেসে উঠল। বলল, আপনি দেবেন বেশি? দরাদর না করে 1 মাছ কিনেছেন জীবনে? বড় মানুষরা দরাদরির ধারই ধরে না। গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে মাথার দিকে লাফ দেবে কিনা ভাবছে। গঙ্গারাম ঘাড় চেপে ধরে যতীনকে বলল, ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আমাকে রাগিয়ে দিও না, রাগলেই কিন্তু সর্বনাশ। যতীন ফের উচ্চকণ্ঠে বিদ্রুপাতক হাসি হেসে উঠল। গঙ্গারামের রাগ তখন আর সামলাতে না পেরে হনুমানের মতো লঙ্কার দিকে লাফ দিয়ে ফেলেছে। লঙ্কাকাণ্ড বাঁধতে বাকি নেই। গঙ্গারাম আর তিলেক না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে এলো আলুওয়ালার কাছে। মনে মনে বলল, খুব বেঁচে গেল যতীন। দুর্গাপুজোর চাঁদা চাইতে এসে কয়েকটা ছেলে বেশ চোখ রাঙিয়েই বলল, আপনার নামে 500 টাকা চাঁদা ধরা হয়েছে, কম করে ধরেছি। গঙ্গারাম যথেষ্ট বিনয়ের সঙ্গেই বলল, আমি 500 টাকা দিতে পারবো না। ছেলেগুলো বেশ গরম খেয়ে বলল, দেবেন না মানে? এ পাড়ায় বাস করতে হবে না আপনাকে? গঙ্গারামের রাগ তখন হাঁটু কামড়ে ধরল। গঙ্গারাম অত্যন্ত ভদ্র গলায় বলল, দেখো ভাই,
এই আর যাই করো আমাকে রাগিয়ে দিও না, রাগলে কিন্তু কুরুক্ষেত্র ঘটে যাবে। ছেলেগুলো পেছপা না হয়ে আরও যেন বুক চিতিয়ে বলল, হ্যাঁ, ওইসব রাগ ভাগ অন্য জায়গায় দেখাবেন। ভালো চান তো 500 টাকা ফেলে দিন, চলে যাচ্ছি। এখন অসুবিধা থাকলে পরে আসতে পারি, কিন্তু কনসেশন হবে না, আগেই বলে দিচ্ছি। ছেলেগুলো চলে গেল। না গেলে খুবই বিপদ ছিল। নিজের রাগকে ভালো করে চেনেন বলেই গঙ্গারাম আর বেগরবাই না করে ওই 500 টাকায় চাঁদা দিয়ে দিল। টাকাটা গেল যাক, রক্তারক্তিটা তো আর হলো না। তো সেদিন অফিসে বড় সাহেব ডেকে পাঠিয়ে তার কাজে একটা ভুল দেখিয়ে বললেন, এরকম ইডিয়েটের মতো কাজ করলে কি করে চলবে বলুন তো? গঙ্গারামের রাগ ওই ইডিয়েট শুনেই হাঁটুটা কুকুরের মতো কামড়ে ধরল। বলল, স্যার আর এগোবেন না, খারাপ হয়ে যাবে। বড় সাহেব অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, আপনি একটা আস্ত স্টুপিড। গঙ্গারাম গম্ভীর হয়ে বলে, স্টুপিড অবধি ঠিক আছে, কিন্তু আর এগোলে ভয়ানক বিপদ হয়ে যাবে। বড় সাহেব দরজা দেখিয়ে বললেন, গেট আউট, গেট আউট, আপনার মুখ দেখলে পাপ হয়। গঙ্গারাম তাড়াতাড়ি বেরিয়ে এলো বড় সাহেবকে বাঁচানোর জন্যই। রাগটা আর একটু হলেই মাথায় চড়ে বসেছিল আর কি। সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটল এক রাতে। 4 জন ডাকাত গঙ্গারামের সদর দরজা ভেঙে ঘরে ঢুকে লণ্ডভণ্ড কাণ্ড শুরু করে দিল। বাড়ির লোকের চেঁচামেচিতে উত্তেজিত গঙ্গারাম ডাকাত দেখে গম্ভীর হয়ে বলল, লাশ পড়ে যাবে কিন্তু, খুব সাবধান। ডাকাতরা তাকে একটা রদ্দা মেরে বলল, একদম কথা নাই, কথা বললেই আস্ত রাখবো না। গঙ্গারামের রাগটা তখন কোমর থেকে ঘাড়ে উঠছে। গঙ্গারাম অত্যন্ত রাগী গলায় বলল, নিজের কবর নিজেরাই খুঁড়ছো। আমার রাগ কিন্তু ঘাড়ে চড়ে এলো বলে রাগলে আমি মানুষ থাকি না, তা জানো? ডাকাতরা গঙ্গারামকে বিড়বিড় করতে দেখে গ্রাহ্যই করল না। ট্রাঙ্ক, বাক্স, আলমারি সব ভাঙচুর করতে লাগলো। তা গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে জিরিয়ে নিচ্ছে। হাঁটু থেকে ঘাড় অবধি আসা কম ধকল নয়, এবার লাভ দেওয়ার জন্য ইতিউতি চাইছে। গঙ্গারাম গলা খাঁকারি দিয়ে ডাকাতদের উদ্দেশ্যে বলল, তোমরা তো দেখছি খুবই বিপদে পড়বে, আমার রাগ যে মাথায় উঠে গেছে প্রায়। ডাকাতরা রে রে করে তেড়ে এসে গঙ্গারামকে আরো গোটা 2 রদ্দা কষিয়ে বলল, আমক মরতে চাস? তা গঙ্গারামের রাগ তখন ঘাড় ছেড়ে মাথায় উঠে গেছে। তারপর মাথা জুড়ে রঙিন ফুলঝুরি ছড়িয়ে পড়ল। গঙ্গারাম মাথাটা 2 হাতে চেপে ধরে বলল, কাজটা কি ভালো করলে তোমরা? ডাকাতরা ফের গঙ্গারামকে রদ্দা মারতে এসেছিল, কিন্তু যা ঘটল তা নিরীহ ভীতু রোগা ভোগা গঙ্গারামের কাছ থেকে তারা আশাই করেনি। 4টে ডাকাত কিছু বুঝে ওঠার আগেই কে কোথায় ছিটকে পড়ল, ঠিক যেন ঘূর্ণিঝড় এসে তাদের উড়িয়ে দিল। 4টে ডাকাত ঘাড় লটকে অজ্ঞান হয়ে পড়ে রইল ঘরের মেঝেই। গঙ্গারামের বাড়ির লোকেরা ঘটনাটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিল না। গঙ্গারাম তার রাগের কথা বলে বটে, কিন্তু কোনোদিন রাগটা দেখেনি তারা। তারা গঙ্গারামকে ঘিরে ধরল। পাড়া প্রতিবেশীরা এলো, ক্লাবের সেই চাঁদাওয়ালা ছোকরারাও এলো। সবাই হাঁ করে চেয়ে রইল গঙ্গারামের দিকে। এই যে সাংঘাতিক লোক! এরপর থেকে গঙ্গারামের রাগ উঠলেই লোকে সাবধান হয়ে যায়। অনেকে আবার জিজ্ঞেসও করে, এই রাগটা কত দূর গঙ্গাবাবু? হাঁটুতে না মাথায় না ঘাড়ে? এরপর থেকে গঙ্গারামের খাতির খুব বেড়ে গেছে। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প ঘুড়ি ও দৈববাণী। অগরবাবু নিরীহ মানুষ, বড়ই রোগাভোগা। তার হার্টের ব্যারাম, মাথায় সায়াটিকার ব্যথা, পেটে 11 রকমের অসুখ। অফিসে তার উন্নতি হয় না, কেউ পাত্তাও দেয় না তাকে। অঘোরবাবু ঘুড়ি ওড়াতে খুবই ভালোবাসেন। তার শখ শৌখিনতা বলতে ওই একটাই, ঘুড়ি তিনি নিজেই তৈরি করেন।
মস্ত মস্ত ঘুড়ি, মোটা সুতো আর মস্ত লাটাই দিয়ে অনেক ওপরে ঘুড়ি ভাসিয়ে দেন তিনি। ঘন্টার পর ঘন্টা লাটাই ধরে ঊর্ধ্বমুখী হয়ে বসে থাকেন। সেদিন একটা কাণ্ড হলো। বিকেলবেলা ঘন্টা দুয়েক ঘুড়ি ওড়ানোর পর অন্ধকার হয়ে আসায় লাটাই গুটিয়ে যখন ঘুড়িটা ছাদ থেকে কুড়িয়ে নিচ্ছেন, তখন মনে হলো ঘুড়ির গায়ে কিছু একটা যেন লেখা আছে। ঘরে এসে আলো জেলে দেখলেন সাদা ঘুড়িতে পরিষ্কার গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা, আগামী 17 তারিখে আপনার মৃত্যু হবে, যদি না একখান আস্ত গায়ে মাখা সাবান খেয়ে ফেলেন। অঘোরবাবু ঘোরতর অবাক। প্রায় আধা কিলোমিটার ওপরে উড়ন্ত ঘুড়ির গায়ে এই বিদকুটে কথাটা লিখল কে? ভৌতিক কাণ্ড নাকি? মহা ভাবিত হয়ে পড়লেন তিনি। পাশের বাড়িতেই পদার্থবিদ্যার অধ্যাপক পরঞ্জয় প্রামাণিক থাকেন, অঘোরবাবুর ঘনিষ্ঠ বন্ধু। তাকে ডেকে ঘুড়ির গায়ে লেখাটা দেখিয়ে বললেন, এটা কি করে সম্ভব হলো? তা পরঞ্জয় গম্ভীর হয়ে বললেন, কিছুই তো বুঝতে পারছি না, তবে সাবানটা খেও না, সাবান খেলে পেট খারাপ হয়, মনে হচ্ছে কেউ রসিকতাই করেছে। অঘোরবাবু বললেন, কিন্তু আকাশের অত ওপরে কোনো রসিকের তো থাকার কথা নয়। রসিকদের কি আজকাল ডানা গোতাচ্ছে? পরঞ্জয় এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না। অঘোরবাবু হিসাব করে দেখলেন 17 তারিখের আর মোটে 7 দিন বাকি। অনেকক্ষণ ভেবেচিন্তে তিনি বাড়ির কাউকে কিছু না বলে বাথরুমে গিয়ে একখানা গায়ে মাখা সাবান অত্যন্ত কষ্ট করে খেয়ে ফেললেন। সাবান যে খেতে এত বিচ্ছিরি তা তার জানা ছিল না। পরঞ্জয়ের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। পরের দিন অঘোরবাবু পেটের গোলমালে একেবারে কাহিল হয়ে পড়লেন। 2 দিন লাগলো বিছানা ছেড়ে উঠতে। বিকেলে তিনি আবার ঘুড়ি ওড়াতে ছাদে উঠলেন এবং যথারীতি লাটাই গোটানোর পর দেখলেন ঘুড়ির গায়ে লেখা রয়েছে, আগামী 17 তারিখে আপনি মারা যাবেন, যদি না কৃষ্ণকুণ্ডের কান মলে দেন। কৃষ্ণকুণ্ডের কান মলা অত্যন্ত কঠিন কাজ, কারণ সে হলো এ পাড়ার কুখ্যাত গুন্ডা। তার ভয়ে সবাই থরহরি কম্পমান, গায়ে যেমন জোর তেমনই বদমেজাজ। অঘোরবাবু ঘাবড়ে গেলেন, কিন্তু এই অনৈসর্গিক আদেশ অমান্য করতেও তার সাহস হচ্ছে না। 17 তারিখের আর দেরি নেই। আজ 14 তারিখ। সন্ধ্যের পর তিনি সোজা গিয়ে কৃষ্ণকুণ্ডের বাড়িতে হাজির হলেন। কৃষ্ণকুণ্ডু তখন একটা মস্ত বড় ছোড়ায় ধার দিচ্ছিল। তাকে দেখে রক্তচক্ষুতে তাকিয়ে বলল, কি চাই? অঘোরবাবু কাঁপতে কাঁপতে সামনে গিয়ে আচমকা ডান হাত বাড়িয়ে কৃষ্ণকুণ্ডের বাঁ কানটা মোলে দিয়েই দৌড় লাগালেন। কিন্তু দৌড়ে পারবেন কেন? কৃষ্ণকুণ্ডু ছুটে এসে ক্যাঁক করে তার ঘাটটা ধরে নেংটি ইঁদুরের মতো শূন্যে তুলে উঠোনে এনে ফেলল। তারপর মুগুরের মতো 2খানা হাতে গদাম গদাম করে ঘুষি মারতে লাগল। তিনি ঘুষি খেয়ে উপুর হয়ে পড়ায় পিঠের ওপরে একেবারে তবলার লহরার মতো কিল ঘুষি এসে পড়তে লাগলো। জীবনে এরকম সাংঘাতিক মার কখনো খাননি অঘোরবাবু। যখন ধুকতে ধুকতে বাড়ি ফিরলেন তখন তার মনে হচ্ছিল শরীরের একটি হাড়ও আস্ত নেই। মাথা ভোঁ ভোঁ করছে, চোখে অন্ধকার দেখছেন, কানেও কিছু শুনতে পাচ্ছেন না। ফের 2 দিন বিছানায় পড়ে থাকতে হলো। তারপর অঘোরবাবু ফের একদিন বিকালে ঘুড়ি ওড়ালেন। আজও ঘুড়ি নামিয়ে দেখলেন তাতে লেখা 17 তারিখে মৃত্যু অবধারিত, যদি না বড় সাহেবের মাথায় ঘোল ঢালতে পারেন। বড় সাহেবের মাথায় ঘোল ঢালার আদেশের চেয়ে মৃত্যুদণ্ডই বোধহয় ভালো, কারণ অঘোরবাবুর অফিসের বড় সাহেব খোদ আমেরিকার রাঙ্গামুখু সাহেব। যেমন রাজভারী তেমনই শৃঙ্খলা পরায়ণ, পান থেকে চুন খসতে দেন না। তাছাড়া বড় সাহেবের নাগাল পাওয়াও কঠিন। আলাদা ঘরে বসেন, বাইরে আর্দালিরা পাহারায় থাকে। কিন্তু ঘুড়ি রাতে সামান্য করার সাহস হলো না তার। দোকান থেকে দই আনিয়ে গেলাস ভর্তি ঘোল তৈরি করে একটা ফ্লাক্সে ভরে অফিসে গেলেন অঘোরবাবু। খুবই অন্যমনস্ক, বুকটা দুরু দুরু করছে।
বড়বাবুকে গিয়ে একবার বললেন, বড় সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই, ব্যবস্থা করে দেবেন? বড়বাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, তুমি আদার ব্যাপারে জাহাজে খবর দিচ্ছ কেন? বড় সাহেব কি হেজি বেজির সঙ্গে দেখা করেন? আর করেই বা লাভ কি? বড় সাহেবের এই আমেরিকান ইংরেজি কি তুমি বুঝবে? বকুনি শুনে ভরকে যাবে যে। বেজার মুখে ফিরে এলেন বটে অঘোরবাবু, কিন্তু হাল ছাড়লেন না। টিফিনের সময় ফাঁক বুঝে বেরিয়ে করিডোর ঘুরে সোজা খাস সাহেবের কামরার সামনে হাজির হলেন। দেখলেন বড় সাহেবের ঘর থেকে কয়েকটা লাল মুখ সাহেব বেরিয়ে আসছে। আটদালি দুটো তাদের নিয়েই ব্যস্ত। তা অঘোরবাবু ছুট করে ঘরে ঢুকে পড়লেন। বিশাল চেহারার সাহেব মন দিয়ে একটা কাজ করছিলেন। মাথায় মস্ত গোলাপি রঙের টাক। অঘোরবাবুকে দেখে অবাক হয়ে বজ্রগম্ভীর গলায় বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট বাবু? তো অঘোরবাবু ফ্লাক্সটা খুলে সাহেবের মাথায় হড়হড় করে ঘোলটা ঢেলে দিলেন। তারপর দৌড়ে বেরিয়ে একেবারে সোজা রাস্তায় নেমে একটা বাসে উঠে পড়লেন। চাকরি তো যাবেই, পুলিশও ধরতে পারে, তা হোক, তবু অনৈসর্গিক এই আদেশ লঙ্ঘন করেনি বা কি করে? 17 তারিখ এগিয়ে আসছে, আগামীকালকেই 17 তারিখ। বিকেলে অঘোরবাবু ফের ঘুড়ি ওড়ালেন। অনেকক্ষণ ঘুড়ি ওড়াতে ওড়াতে নানা কথা ভাবছিলেন। বুকটা উদুরু উদুরু করছে। তারপর ধীরে ধীরে লাটায় গোটাতে লাগলেন। ধীরে ধীরে ঘুড়িটা নেমে এলো। ঘুড়িটা হাতে নিয়ে দেখলেন তাতে লেখা, আগামী 17 তারিখে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, যদি না এক্ষুনি 3 তলা ছাদ থেকে লাফিয়ে পড়েন। অঘোরবাবুর হাত পা কাঁপতে লাগলো ভয়ে। 3 তলা থেকে লাফ দিলে যে মৃত্যুর জন্য আর 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, কিন্তু করেনি বা কি? ঘুড়ি মারফত দৈববাণী হচ্ছে তার স্থির প্রত্যয় হয়েছে। দৈববাণীর আদেশ না মানলে যদি ভগবান চটে যান। অঘোরবাবু চোখ বুজে ভগবানকে স্মরণ করলেন। শেষবারের মতো চারিদিকটা জল ভরা চোখে একবার দেখেও নিলেন। এইসব কাজে বেশি দেরি করতে নেই। দেরি করলেই মন দুর্বল হয়ে পড়ে, দ্বিধা আসে। অঘোরবাবু ধুতির কোঁচা এঁটে ছাদের রেলিংয়ের ওপরে উঠে দুর্গা বলে নিচে লাফিয়ে পড়লেন। পড়ে মাজার ব্যথায়, ঘাড়ের ঝনঝনাইতে, কুনুইর খটাঙে, মাথায় কটাঙে, চোখে সর্ষের ফুল দেখতে দেখতে মূর্ছা গেলেন। পাড়ার লোক, বাড়ির লোক সব দৌড়ে এলো। কান্না কাটিয়ে পড়ে গেল। ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। প্রায় 15 দিন সেখানে পড়ে থাকতে হলো। তারপর বাড়িতে এনে ফের কিছুদিন চিকিৎসা চলল তার। পারিবারিক ডাক্তার অভয়বাবু তার বন্ধুও বটে। অভয়বাবু কয়েকদিন ধরে নানা রকম পরীক্ষা করার পর একদিন বললেন, হ্যাঁ বুঝলে অঘোর, একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে। অঘোরবাবু ভয় খেয়ে বললেন, কি ঘটেছে ভাই? তোমার হার্ট একদম ভালো হয়ে গেছে। সে কি? কি করে হলো? ওই যে কেষ্ট গুন্ডার কাছে মার খেয়েছিলে, মনে হচ্ছে সেই শক থেরাপিতেই হার্টটা ঠিকঠাক চলতে শুরু করেছে। আর হার্টের একটা ভাল্ব কাজই করছিল না, এখন করছে। আরো একটা ব্যাপার। আবার কি? তোমার পেটে 11 রকমের অসুখ ছিল, এখন একটাও নেই। বলো কি? হ্যাঁ, ওই যে সাবান খেয়েছিলে ওর ঠেলাতেই পেটের সব রোগ জীবাণু বেরিয়ে গেছে। এখন লোহা খেলেও তোমার হজম হবে। আরো একটা ব্যাপার। অঘোরবাবু অবাকের পর আরো অবাক হয়ে বললেন, আরো? হ্যাঁ, তোমার সায়াটিকা সেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছাদ থেকে লাফ দিয়েছিলে তারই চোটে সায়াটিকা উধাও হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, খুবই আশ্চর্য ব্যাপার। কিন্তু সব হলেও চাকরিটা তো আর থাকছে না। বিছানায় শুয়ে শুয়ে অঘোরবাবুর খুব দুঃখ হয়। দিব্যি বাঁধা চাকরি ছিল। বড় সাহেবের মাথায় ঘোল ঢালার পর আর কোনো আশা নেই। অঘোরবাবু যখন একটু সুস্থ হয়ে উঠে বসেছেন, একটু পায়চারি টাইচারি করতে পারছেন, তখন একদিন সকালবেলা তার বাড়ির সামনে মস্ত একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে লালমুখ বিশাল সাহেব নেমে এলো। অঘোরবাবু বেজায় ঘাবড়ে গেলেন।
কিন্তু অল্প বয়সী সাহেবটা এসে তাকে জড়িয়ে ধরে এমন আনন্দ করতে লাগলেন যে সেই ভীম আলিঙ্গনে অগরবাবু প্রাণ যায় আর কি। তারপর তাকে ছেড়ে দিয়ে সাহেব বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। যাকগে, আপাতত তোমাকে 3 গুণ প্রমোশন দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে নিচ্ছি। তোমার 2000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। অফিসে যাতায়াতের জন্য একটা গাড়িও দেওয়া হবে। অঘোরবাবু স্বপ্ন দেখছেন কিনা ঠিক বুঝতে পারছিলেন না। নিজের গায়ে একটা চিমটি কেটে দেখলেন জেগেই আছেন। তাহলে এসব কি হচ্ছে? সাহেব নিজে থেকেই বলল, তোমার মতো গুণী মানুষ দেখিনি। টাক নিয়ে আমার খুব দুঃখ ছিল। টাকের জন্য কত ওষুধ খেয়েছি, কত চিকিৎসা করেছি, কিছুতেই কিছু হয়নি। কিন্তু তুমি সেদিন আমার মাথায় কি একটা ওষুধ ঢেলে দিয়ে এলে। এই দেখো, এখন আমার মাথায় সোনালি চুল। তাই বটে, ইনি তো বড় সাহেবই বটে। মাথা ভর্তি চুল হওয়ায় এতক্ষণ চিনতে পারেনি অগরবাবু। গদগদ হয়ে বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প গণেশের মূর্তি। মহাদেববাবু মানুষটি বড় ভালো। দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা পোড়োয়, আর সেই জন্যই বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্য মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারী কাজ করেন তিনি। সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীকে সাহায্য করেন। কেউ টাকা ধার করলে শোধ করতে পারেন না। দুষ্টু লোকেরা তাকে ঠকানোর চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেনও না। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো। তো একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বটগাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে 1-8জন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই টিকিটা আদুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তার বিশাল জটা আর দাড়িকোপ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানা সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কি কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব? আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জলজলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট গণেশ মূর্তি বের করে বললেন, এটা নিয়ে যা। মহাদেববাবু মূর্তিটা ভক্তি ভরে নিয়ে কপালে ঠেকালেন। পেতলের তৈরি ছোট সুন্দর একখানা মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি। যে আজ্ঞে, কিন্তু বাবা আমার তো টাকা পয়সা নেই, এর দাম দেব কি করে? কে কার দাম দিতে পারে রে বেটা? দাম দেওয়া কি সোজা? যা বাড়ি যা। তা ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেববাবু। তার বিছানার কাছে শিওরে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন। ঘুমিয়ে আছেন। হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের ওপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতে নিয়ে আলো জ্বেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোথেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না, শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গেছেন। ইচ্ছে ছিল আজ তাকে 1 টাকা প্রণামী দিয়ে যাবেন, তার হলো না। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমোলেন মহাদেববাবু।
আর কি আশ্চর্য, আজও এই মাঝরাতে তার পেটের ওপরে আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেব বাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কি হচ্ছে? এটা কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর, তোমার কত দয়া। তা রোজই এভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু। মাসান্তে তার 30টি টাকা অতিরিক্ত আয় হলো। তাতে সংসারেরও সামান্য উন্নতিও হলো। মহাদেববাবু 30টা টাকা থেকে 5টি টাকা জমিয়ে ফেললেন। টানাটানি সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার পয়েই যে এই কাণ্ড ঘটেছে তাতে তার কোনো সন্দেহ রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসই না দিয়ে গেলেন। কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে। তা বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবের সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরল, আর সাথে অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি, তার বেশি লোভ নেই। মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানে তিনি হাড় কেপ্পন। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গও এলো। মদন জিজ্ঞেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি? আগে না মদনদা। তাহলে তোমার মুখখানা যে আজকাল হাসি খুশি ভাব দেখছি, আর বৌমাও তেমন গঞ্জনা দিচ্ছে না তোমাকে। বলি, ব্যাপার কানা কি? মহাদেব অতি সরল সোজা মানুষ। তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো। বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহম্মক দেখছি। গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা ওতে কি হয়? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন, এই ঢের, তার বেশি আমার দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। 3-4 দিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফুল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। তাঁর দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সবার কথা নয়। আর ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের ওপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাত্রি তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহম্মক বাবা, ও তোমার মহিমা কি করে বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না। তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব, টাকাটা দয়া করে 5 গুণ করে দাও। তাই হলো। পরের রাতে পরপর 5টি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি আহ্লাদে ডগমগ। গণেশ তার কথা শুনেছে। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়ে যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও। রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাত্রে হঠাৎ যখন তার পেটের ওপরে টাকা পড়তে শুরু করলে তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং 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 করে টাকা পড়তে থাকলো তার মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2.5 লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। শরীরে নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল তখন শরীরে 100 ফোঁড়ার ব্যথা। নড়তে পারছেন না, কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা 2000 গুণ করে দাও। তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন।
মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের মতো একটা শব্দ হলো। তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে দুহাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন। দম বন্ধ হয়ে আসতে লাগলো, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন, তখন তার শরীরে আর শক্তি বলে কিছু নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত। গণেশ বাবা মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন, আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষা করো। কিন্তু কে শুনে কার কথা? মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন। কিন্তু কাঁচা টাকাগুলোর তার মাথায় আর গায়ে এসে পড়তে লাগলো। ঘরখানা টাকায় ভরে গেল। আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করে দাও। এই নাও তোমার গণেশ। আমি চুরি করেছিলাম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা। আজ সকালে কেটে কেটে বললাম, বাবা তোমার টাকা সব ফেরত নাও। ও আমার চাই না। এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত দিয়েছেন। আমার ঘরে আর একটিও টাকা নেই। ওহ, আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। গণেশ যেন হাসতে লাগলেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।